আমরা একটু সাক্ষণে যাবো আর একটু আগাই। আমি একটু পড়া বাড়াই দিব আপনাদেরকে। 131, 31টা আমরা ইউজ করি কোথায়? শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের 30-30 31-32, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে আমরা ওই যে 141-42, যেটা 141-42, 43 যেটা প্রয়োগ করি ওইটা। এগুলা হচ্ছে আমাদের 133-34, যে ম্যাজিস্ট্রেটের কাছে 100, এগুলা খুব কম ইউজ করি। এগুলা পরীক্ষা, এগুলো দরকার নেই, আপনারা জাস্ট এগুলা রিডিং নিয়ে এগুলো দরকার নেই। 135 অনেকে এগুলা নোটিশ জারি, এগুলো লাইসেন্স ফ্রম 36 দরকার নাই। 137 নির্দেশ, এগুলো দরকার নাই। 138, 139, 140, 141 ভেরি ইম্পর্টেন্ট, যে 31-32 কার্যক্রম 142। আর এটা হচ্ছে 143, যেটা হচ্ছে আমাদের শোভাযাত্রার ক্ষেত্রে, ছত্রভঙ্গের ক্ষেত্রে। এই 30-এর ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 130-এর কর একের ক্ষেত্রে 142, আর হচ্ছে 127, যেটা হচ্ছে বঙ্গল 127 সাথে 142, আর কার্যবিধি 143 128 সাথে আমরা ব্যবহার করি। এই দুটি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিটার্ন। এই এইটা হলো রিটার্ন। আর 145 তো আমরা সশস্ত্র পুলিশ দল, এটাকে একবার আমরা সবসময় ইউজ করি। কোথাও কোনো কোঅর্ডিনেট করলে, কাউকে ঘেরাও করলে, যে বা এরকম করে আমরা এটা ইউজ করে দেই। এবং ঘটনাস্থলে প্রেরণ করে আমরা এইসব কার্যক্রম করে 100 সশস্ত্র দল নিয়োগ করি আর কি। ফোর্স ফোর্স নিয়ে আমরা চতুর্দিকে আমরা কোঅর্ডিনেটিং বা মোতায়েন করি, সেটা এই এই কথা বলছে। এটা একটু নিবেন, এটা আমরা প্রায় অন্যান্য ধারাতে কাজে লাগাই। তবে এখানে যেটা বলছে, কোথাও গুরুতর বা দাঙ্গা হামাকা সংগঠিত হচ্ছে, বা উপক্রম হচ্ছে, তো অফিসার ইনচার্জ সেখানে সশস্ত্র ফোর্স নিয়োজিত করবেন এবং তিনি প্রয়োজনে নেতৃত্ব দিবেন। এই আর কিছু না। 146 দরকার নাই, এটাও দরকার নাই। 151 ভেরি ইম্পর্টেন্ট, রিটেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিটেন। মুখস্থ রাখবেন যেগুলো রিটেন লিখতেছি, রিটেন। পুলিশ দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। এগুলো ম্যাজিস্ট্রেট কি কি কার্যক্রম করবেন, যখন অল ওভার দা সকলের দায়িত্ব ম্যাজিস্ট্রেট থাকবেন, তখন আপনার কোনো দায়িত্ব নাই। কিন্তু উনি যে, উনার অবশ্যই তিনি যে দায়িত্ব দিবেন তার কাজে অবশ্যই আমরা হস্তক্ষেপ করবো না। কখন বল প্রয়োগ করতে হবে, কখন গুলি বর্ষণ করতে, তিনি অবশ্যই দায়ী থাকবেন। এবং বল প্রয়োগ গুলি বর্ষণ আগে পরে তিনি অবশ্যই ইনচার্জকে, যিনি কমান্ডার থাকবেন, তাকে বলবেন। এবং বেআইনি জনতার অবশ্যই যেটা হচ্ছে আমরা 154 154 সতর্ক বাণী উচ্চারণ করবো। এবং তিনি গুলাগুলি অবশ্যই অর্ডারও দিবেন এবং বন্ধনের নির্দেশ দিবেন। এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারে তিনি একটা রিপোর্ট প্রস্তুত প্রতিবেদন দাখিল করবেন, তিনিই করবেন। এটা হলো 151 ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। 152 যেটা হচ্ছে আপনি কার্যক্রম। আপনার কার্যক্রম হচ্ছে যে ঊর্ধ্ব দিকে যে সিনিয়র সুপারিয়র যারা থাকে তাদেরকে ফলো করা। অবশ্যই আপনার সাথে যারা ফোর্স থাকবে সুন্দরভাবে সাজা রাখবেন, সুন্দরভাবে বিন্যাস রাখবেন। অবশ্যই বেআইনি জনতার কাছে নিয়ে যাবেন না, বা যাতে বিপদে না পড়তে হয়। আর অবস্থা প্রেক্ষিতে অবশ্যই দূরে সরাবেন না, এবং নিয়ন্ত্রণে যাতে ব্যাঘাত না ঘটে। এবং অবশ্যই যে ব্যানার, প্রত্যেক অস্ত্রের সাথে ব্যানার থাকবে, অবশ্যই সংযুক্ত করার আদেশ দিবেন। তিনি গুলি বড়ারও নির্দেশ দিবেন, এবং দলকে অবশ্যই ছোট ছোট দলে বিভক্ত করবেন। এবং এমন ভাবে দাঁড়া করাবেন যাতে পুরো ক্ষেত্রটি যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে। এবং সর্বশেষ অবশ্যই যে নির্দেশনাগুলো দেওয়া আছে, বিধান অবশ্যই কঠোরভাবে নির্দেশন পালন করবেন। এটা হলো 152। 153 যেটা হচ্ছে রিটার্নের ক্ষেত্রে সবসময় লেখেন, আগ্নেয় অস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে। আগ্নেয় অস্ত্রের ব্যবহারের কি কি, কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন, যে তিনটা বিধান বলা রয়েছে। আমরা আমরা জানি, রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এটা আত্মরক্ষার ব্যক্তি অধিকার, বেআইনি সমাজ, লফুল আনলফুল অ্যাসেম্বলি, আর হচ্ছে আসামি অ্যারেস্ট। এই তিনটা ক্ষেত্রে আমরা আত্মরক্ষার ব্যবহারটা আমরা বেশি ব্যবহার করে থাকি, এবং এটাই বিধানে বলা রয়েছে। এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার ক্ষেত্রে সেখানে কোন কোন বিধান পালন করবে, প্যানেল করে কোন কোন শর্ত পালন করবে, সেগুলো একটু লিখে দিবেন তিনটা ক্ষেত্রে। 154 যেটা হলো সতর্কবাণী করি আমরা। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহার সাধারণ নিয়ম, এবং পূর্ব থেকে সতর্কবাণী উচ্চারণ করতে হবে, এটা আমরা জানি, যেটা বলেছে ওয়ার্নিং। এবং গুলি অবশ্যই যেটাই হোক নির্ধারিত লক্ষ্যবস্তু পরিচালিত হবে। এবং এখন যেহেতু মানবাধিকার আইন রয়েছে, এবং সংবিধান রয়েছে, এবং রাষ্ট্র অন্যান্য যে আইন খেয়াল করে, যে গুলি ব্যবহার করবেন নাকি শর্টগান ব্যবহার করবেন, এই বিধানগুলো খুবই সর্বোচ্চ দেখে কোন কোন বিধান রয়েছে, যে গুলির ব্যবহারের যে কার্যক্রমগুলো রয়েছে, রাইফেলিং যে ব্যবহারগুলো রয়েছে, যে শুরু থেকে আপনার কোন কার্যক্রমগুলো রয়েছে, এগুলো আপনার হচ্ছে এই যে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা, যে ম্যানেজমেন্ট যে রয়েছে, যে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, যেগুলো ব্যবস্থা, এগুলো খেয়াল রাখবেন। যে সরাসরি আপনি কি কোন ইউজ করবেন, প্রথমে আপনি পানি মারবেন নাকি প্রথমে ইট পাটকেল মারবেন, নাকি আপনার ডাল বা শিল ব্যবহার করবেন, এগুলো হচ্ছে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা সুন্দর বর্ণনা দেওয়া আছে। এগুলো খেয়াল করে রাখতে হবে। অবশ্যই আরেকটা সর্বশেষ যে বিষয়, উদ্দেশ্য সাধিত হওয়ার সাথে সাথে যদি আপনার কার্যক্রম সাকসেস হয়, যেখানে তারা দল ছোট হয়ে গেছে, তারা ডেসপার্স হয়ে গেছে, তাহলে আপনার গুলি বন্ধ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি কন্ট্রোলিং অফ এই বেআইনি সমাবেশে, যেটা হচ্ছে গুলি বর্ষণ, যদি আপনার কার্যক্রম, সে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। যিনি যিনি যার নির্দেশ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট উপস্থিত যদি না থাকে, অবশ্যই নিজেই শক্তি গুলি আদেশ দিবেন পরিস্থিতি অনুযায়ী। অবশ্যই প্যানেল কোড যে শর্তগুলো রয়েছে, 99 শর্ত মোতাবেক রয়েছে, এবং বিধিবিধান যে রয়েছে, সেটা আপনার ফলো করবেন। এবং ইনচার্জ গুলি বর্ষণে অবশ্যই গুলি বর্ষণ আদেশ দিবেন। তো গুলি চালানোর নির্দেশ দানের পূর্বে দূর থেকে গেলে নির্দিষ্ট করে দিবেন, যে আপনি গুলি কোন দিকে, কোন সাইডে, কিভাবে করবেন, সরাসরি না বুকে, না উপর, না নিচে, এগুলো একটু ইনস্ট্রাকশন সবার দেওয়াই থাকে জনশৃঙ্খলায়। প্রয়োজনের চাইতে অবশ্যই গুলি বেশি করা যাবে না, এবং এটা একটা অবশ্যই থাকতে হবে। তিনি গুলি চালানোর জন্য নির্দিষ্ট করে দেবেন। এই 153 থেকে 52 থেকে 55 56 পর্যন্ত মুখস্থ রাখবেন, এক কথায় এই পরীক্ষা আসবে। এবং দাঙ্গাকারী বা এখানে এএসআই বলতে
আসতেছি জি, ভাই, আসতেছি পুলিশ আসতেছি অফিসার বলতে শোনেন কি। এএসআই টু আপওয়ার্ড। ভাই বলেই তো দিচ্ছি একজন, যেহেতু পিআরবি বিধানে বলা রয়েছে আপনি যুক্তি খণ্ডনের কথা আছে, যদি তাদের সকল অনুপস্থিতি যদি আপনি এএসআই কমান্ডারও হন, আপনি গুলি বর্ষণ করতে পারবেন বিধান মতো, সমস্যা নেই। তাহলে অবশ্যই গুলি বর্ষণ বন্ধের যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে, অবশ্যই ম্যাজিস্ট্রেট এ ধরনের আদেশ দেবে যে আপনার গুলি বন্ধ করে দেন এখন। অবশ্যই ম্যাজিস্ট্রেট থাকলে সেখানে সকল তাকেই ফলো করতে হবে। সর্বশেষ 156, আগ্নেয়াস্ত্রের ব্যবহার করণীয়, যেটা আমাদের খুব ইজি, এটা আমরা জানি এবং এটা একটা রিটেনের প্রশ্ন। শুধু এইটুকু আসতে পারে যে আগ্নেয়াস্ত্রের শর্ট প্রশ্ন। অবশ্যই আহত, যারা আহত হবে, ইনজোর হবেন এবং নিহত হলে মর্গে পাঠাবেন, হাসপাতালে পাঠাবেন, এবং আমরা যেটা করি গুলির খোসাগুলো কালেক্টেড করি এবং সেগুলো রাউন্ডের সাথে আমরা মিলিয়ে রাখি। এবং ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে সেগুলি কি হবে, একটা নিখুঁত রিপোর্ট। কমিশনার হলে কমিশনার, মেট্রোপলিটন হলে আর একটা পুলিশ ইনচার্জ নিখুঁত রিপোর্টিং করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্পেসিফিক বলা দরকার নেই, ঊর্ধ্বতন ডাইরেক্ট লিখবেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পেশ করবেন। আরেকটা বলা রয়েছে যেটা 158 আমরা কার্যবিধির সাথে রিলেটেড, এটা হচ্ছে 129, যেটা সামরিক সাহায্য যদি তলব মনে হয়, যে যদি জেলা হয় জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনের মাধ্যমে সামরিক সাহায্য আমরা নিতে পারি, এবং সেখানে আসামি গ্রেপ্তার, জনগণের সহায়তা নিতে পারি। এবং আমরা যদি যে সকল কৌশল অবলম্বন ব্যর্থ হলে, লাঠি চার্জ করে বা অন্যান্য যে কার্যক্রম ব্যর্থ হলে, তখন আমরা সামরিক সাহায্য তলব আমরা সাহায্য নিতে পারি 158-তে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এমসিকিউ। রিটার্ন এই প্রশ্নটা অনেকদিনই ঘুরতেছে, পরীক্ষা যদি রিটার্ন হিসেবেও নিতে পারেন যে কমন সার্টিফিকেট কি বা আদেশপত্র কি, বা এখানে কি কি অন্তর্ভুক্ত থাকে, এবং কারা কারা এটা কোন কোন পদমর্যাদা এটা ব্যবহার করবেন, এবং এই আদেশপত্রে কি কি লেখা থাকে, এটা আপনি একটা পড়ে যাবেন এবং যথাযথভাবে এটা কিভাবে সংরক্ষণ করবেন, এবং কাদেরকে দেওয়া হবে, ডিউটি শেষে কি কি পালন করতে হয়, এটা একটা প্র্যাকটিক্যালি প্রশ্ন, আপনার এটা পড়ে নেই, এটা কিছু নাই যে কমন সার্টিফিকেট কি। 164, যেটা ফেটিক, আমরা আমাদের ডিপার্টমেন্ট বিভাগীয় যেটা আমাদের কার্যক্রম, এটা আমরা জেনে আসছি যে ফেটিক এটা আসে না। এটা আপনার এমনি পরীক্ষা এমনি ফেটিক সংজ্ঞা কখনো আসে না, এটা বাদ দিতে পারেন। আর এটা হচ্ছে সার্কেল সাধারণ দায়িত্ব, এটা দরকার নাই। 190, যেটা হলো সার্কেলে এএসআই এর দায়িত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার যে এএসআই দায়িত্ব কর্তব্য যেটা আছে সেটা আপনি এখানে লাগাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 190, যে সার্কেলের দায়িত্ব কর্তব্যের অংশ, প্রত্যেক সার্কেল এসপি, বর্তমান অতিরিক্ত এসপি আছে, ও যে একজন করে এডিশনাল এসপি কথা বলছে, এএসআই থাকবে সেখানে। এখন অবশ্য জেলাগুলোতে সাব ইন্সপেক্টরের কথা বলা রয়েছে, তিনি সার্কেল অফিসারের নৈমিত্তিক দপ্তরে একজন জেলায় সাব ইন্সপেক্টর দিয়েছেন, আর একজন এডিশনাল এসপি দায়িত্ব আছে। আর মেট্রোপলিটন এলাকায় একজন এএসপি, একজন এএসআই, যেহেতু পিআরবি চেঞ্জ হয় নাই, আপনারা পরীক্ষা আসলে এএসআই লাগবেন, যে একজন সার্কেলের দায়িত্বে গিয়ে থাকবেন এএসআই। 197, ব্যক্তিগত ডায়েরি, পার্সোনাল ডায়েরি, এটা কে থাকবে, এএসআই থেকে সার্কেল এএসপি প্রত্যেক ডায়েরি, পিডি বা পার্সোনাল ডায়েরি ব্যবহার করবেন, এবং ডায়েরিতে যত লোক কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন, এবং প্রত্যেক ডায়েরি কার্য বিবরণ লিপিত করবেন, ডায়েরিতে বিষয়টি তদারকি করবেন। এগুলো একটু দেখে নিন, এগুলো এমসিকিউ, এগুলো রিটেন মেটেরিয়াল কখনো আসে না। আর অফিসার ইনচার্জ, এগুলা আগে আসছিল যে অফিসার ইনচার্জ 4 এর তো 255, এই 4 দেশ লেখে, এত কিছু লেখে, এত ইনচার্জ বলতে এগুলো পরীক্ষা হয় যে অনুপস্থিত থাকলে, যেটা বললেন একজন কনস্টেবল দায়িত্বের সমতলে নিম্ন অফিসারগণ, ওদিন প্রশ্ন করছিলাম যে একজন এএসআই কি বা কনস্টেবল কি এজাহার গ্রহণ করতে পারে কিনা, যখন অনুপস্থিত থাকবে না, তার অনুপস্থিতিতে কি করবে, যেহেতু অফিসের ইনচার্জ বলা হয়ে থাকে, সেহেতু সে কি করবে, ইন্সপেক্টর দায়িত্ব পালন করবে, ওসি সকল কার্যক্রম গ্রহণ করবে। এই 202, 203 এগুলো আসে না, এগুলো দরকার নাই। এএসআই দায়িত্ব কর্তব্য যারা হচ্ছে এএসআই, এটা ইম্পর্টেন্ট, এটা একটা কোশ্চেন।